ইসির নির্বাচনী আচরণবিধি জারি, ব্যবহার নিষিদ্ধ পোস্টার ড্রোন লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা। মধ্যরাতে 3 বাস, 1 প্রাইভেট কারে আগুন। আজ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জানুয়ারিতে শেষ আবু সাইদ হত্যার বিচার। একাদশ গ্রেডের আশ্বাসে প্রাথমিকের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। এবং জয়পুরহাটে সিন্ডিকেটের কবলে সার, কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি 500 টাকা পর্যন্ত বিক্রি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি অধিদপ্তরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন ইসি। এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকছে না। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেসব রয়েছে এই সংশোধিত বিধিমালায়। এতে অনলাইনে ভোটের প্রচারের বিষয়েও বলা রয়েছে। আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে ইসির। মধ্যরাতে রাজধানীতে 3টি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে। একই সঙ্গে 100 ফিট রোডে সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখা গেছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচারকাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। এদিকে এ রায়ের তারিখ নির্ধারণ ঘিরে উচ্চ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগত প্রবেশ, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট, রেজিস্ট্রার অফিস এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একাদশ গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতে এই ঘোষণা দেন তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের একাদশ গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আস্থা রেখে চলমান আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষকদের একাংশ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একাদশ গ্রেডের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা ক্লাসে কি ফিরেছেন কিনা আর এ বিষয়ে বাড়তি কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ সাব্বির। কেন্দ্রীয়ভাবে যদিও এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা নেওয়া হয়েছে, কিন্তু আমরা কিছু সাধারণ শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা এই যে যে মানে প্রত্যাহার করেছে এই বিষয়টা নিয়ে তারা সন্তুষ্ট না। তারা বলতে চাচ্ছে যে প্রজ্ঞাপন জারি ছাড়া এবং যেহেতু দশম গ্রেডে তাদের উন্নতি করার জন্য তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ না হয় সাধারণ শিক্ষকরা একটু ক্ষুব্ধ রয়েছে। তবে যে নেতৃবৃন্দ রয়েছেন যারা সহকারী শিক্ষক ঐক্য পরিষদের, আমি এখানে খুলনা যে যুগ্ম আহ্বায়ক আছেন রাবেক খানম, তার সাথে কথা বলেছি। তিনি বলতেছে যে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবু তাহের মোহাম্মদ মাসুদের যে ঘোষণা দিয়েছেন, যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, এবং নেতৃবৃন্দ তাদের সাথে একমত যে তারা প্রজ্ঞাপন জারি করবে, এই আশ্বাসে তারা কিন্তু এটা প্রত্যাহার করেছে এবং তারা শিক্ষকদেরকে, সাধারণ শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু সাধারণ শিক্ষক যারা আছেন তারা বলছেন না, আমরা এই আন্দোলনের হয়তো ক্লাসে যাব কিন্তু আমরা এই বিষয়টা আমরা মেনে নিচ্ছি না।
কারণ আমরা আমাদের যে দাবি ছিল সেই দাবিটা সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত এই দাবি থেকে তারা সরে আসবে না। তবে আমরা যেটা কয়েকটা স্কুলে খোঁজ নিলাম যে তারা যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা রয়েছে, তারা এই ক্লাস চালিয়ে যাবে এবং ক্লাসের যে স্বাভাবিক কার্যক্রম সেটা যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে তারা খেয়াল রাখবে, এই বিষয়ে তারা জানিয়েছে। এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে তিনটা দাবি, সেই তিনটা দাবি এখনো তারা রয়েছেন তাদের দাবিতে। অন্য অন্য দাবিগুলি কিন্তু তারা এখনো পূরণ হয়নি। শুধু যে 10ম গ্রেড থেকে এখন 11তম গ্রেডের কথা বলা হচ্ছে, সেই দাবিটা নিয়েই কিন্তু তারা আন্দোলন করছিলেন। তবে শিক্ষকরা বলছেন, যেটা প্রাথমিক শিক্ষকরা, যে এই যে দাবিটা, তাদের এই দাবিটা শুধু বেতন বৃদ্ধি নয়, তাদের মান সম্মান বৃদ্ধি এবং তাদের যে পদমর্যাদা বৃদ্ধির কথা তারা বলছেন। তারা বলছেন যে একই যোগ্যতা নিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর, নার্সরা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তিগত কর্মকর্তারা 10ম গ্রেডে তারা বেতন পাচ্ছে, কিন্তু এই শিক্ষকরা সেই 10ম গ্রেডে বেতন পাচ্ছে না। সাব্বির, এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। জি শহীদুল, ধন্যবাদ আপনাকে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পণ্যটির দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এলসির মূল্য ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়। এতে বছরের শেষ দিকে এসে আবারও বিপাকে পড়তে যাচ্ছেন ভোক্তারা। এর পাশাপাশি পেঁয়াজের দাম নিয়েও ক্ষুব্ধ নিম্ন ও সীমিত আয়ের মানুষ। 1 কেজির দাম গিয়ে ঠেকেছে 120 টাকায়। জয়পুরহাটে সিন্ডিকেটের কবলে সার। কৃত্রিম সংকট তৈরি করায় নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও দাম বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন ডিলাররা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটের 5টি উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করছে। তাতে আমন মৌসুমে অন্যান্য সারের সাথে ডিএপি, টিএসপি ও পটাশ সারের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাই ভরা মৌসুমে চড়া দামে সার কিনতে বাধ্য হওয়ায় হতাশায় কৃষকরা। ইউরিয়া হয়তোবা আমি অগ্রিম কিছু কিনে রাখবো, আমাকে দিচ্ছে না। বলিচ্ছে যে তুমি 2 বস্তা লাও, 5 বস্তা লাও। কেন এত সংকট? অন্য জায়গায় সার আসতে আছে, আগে আউটকে যায় বেশি দামে লাভ পায়া। ডিলারেরা অন্য জায়গায় সার বিক্রি করছে, আমরা সার নিতে গেলে বাজার মূল্যে অনেক বেশি ধরছে। সারের মূল্য বৃদ্ধি নিয়ে খুচরা ব্যবসায়ী ও ডিলাররা দুষছেন একে অপরকে। বাইরে থেকে বেশি দামে আনে এই খুচরা বিক্রয় কৃষকের মাঝে আমরা দিতে পারতেছি না। কৃষকরা এই পর্যায়ে খুব হতাশ ফিল করতেছে। আমরা যে অ্যালটমেন্ট পাই তা সম্পূর্ণ খুব সীমিত ভাবে প্রতি মাসে বরাদ্দে সার আমি তুলি এবং কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিতরণ করি। এখনই সিন্ডিকেট রোধে লাগাম না টানলে আসছে আলু মৌসুমে সার নিয়ে চরম বিপাকে পড়তে হবে, বললেন ক্যাবের এই নেতা। কৃত্রিম সারের তৈরি হয়, তাহলে আগামী দিনে আমাদের এই যে মৌসুমে যে আলু চাষটা শুরু হতে যায় চলছে, তাহলে তো কৃষকরা বেকায়দায় পড়ে যাবে। আগে সার পর্যাপ্ত মজুদের সুযোগ না থাকলেও এখন সেই সুযোগ নেই। আগে যে পর্যাপ্ত মজুদের সুযোগ ছিল, বাহির বাজার থেকে আনা হতো, কিন্তু এখন সেই শ্বাস পাওয়া যাচ্ছে না। পাইলেও প্রচুর দাম, এই দামে এনে আমাদের বিক্রি করা সম্ভব হবে না, বিধায় আমরা কেউ এই রিস্ক নিচ্ছি না। প্রমাণ পাওয়া গেলে ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই কর্মকর্তা। যদি কোনো ডিলার বিসিআইসি বিএডিসি ডিলার যদি মূল্য অধিক চাই, তাহলে সাথে সাথে তাকে যেন জানাই। আমরা যে কোনো পয়েন্টে আমরা সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যে আমরা সেখানে রেসপন্স করার চেষ্টা করব। সরকার কর্তৃক সিদ্ধান্তের ক্ষেত্রে অনিয়মের প্রবণতা থাকলে সে বিষয়ে নজরদারি দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। অনিয়মের যে একটা প্রবণতা এটা বেশি থাকে, যার কারণে তারা সরকার কর্তৃক যে সিদ্ধান্ত এখন হয়েছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এরকম অভিযোগ পেয়েছি, সেগুলিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায়, আমরা তাৎক্ষণিক আমাদের আইনগত যে ব্যবস্থা আছে, যেটা আমরা গত সিজনেও একদম কোনো ধরনের কনসিডার করিনি, আমরা এখনো এই বিষয়ে কনসিডার করব না। সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, কিছুক্ষণ আগে জানছিলাম পেঁয়াজ এবং ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে। নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমারই সহকর্মী সুরায়া মুন্নি। মুন্নি, পেঁয়াজের দাম বাড়ার পাশাপাশি সয়াবিন তেলের দাম বৃদ্ধির সুপারিশের বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে, জানাবেন আমাদের।
সাব্বির, আপনি হয়তো জেনে থাকবেন পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা খুচরা পর্যায়ে, কিন্তু এখন যেটা আমি বাজারে দেখতে পাচ্ছি যে এটার যে একটা পাইকারি বাজারে এটার 5 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 520 থেকে 530 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তো এই নিয়ে আমি পাইকারি বাজারে এক বিক্রেতার কাছে জানতে চাচ্ছি যে হঠাৎ করে পেঁয়াজের দামটা কেন বাড়লো, বছরের শেষের দিকে তো সেই হিসেবে পেঁয়াজের দাম খুব বেশি, কিন্তু তুলনামূলক আমরা যদি খুচরা বা পাইকারি বাজারে 100 টাকা বেচি, কিন্তু দোকানদার 120-30 টাকাও বেচে, কিন্তু প্রভাবটা এসে পড়ে আমাদের এখানে। ঠিক আছে, তো মোটামুটি দাম যে নতুন পেঁয়াজ এসে যাবে, মোটামুটি 20-25 দিন পর আলে দামটা শিথিল হয়ে যাবে। হ্যাঁ, তারা একটু আশ্বস্ত করছেন যে দামটা হয়তো শিথিল পর্যায়ে চলে যাবে, কিন্তু আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে খুচরা পর্যায়ে কেজি প্রতি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে প্রায় 110 থেকে 120 টাকায় এবং এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। ভোক্তাদের উপর এটা একটা নতুন চাপ বলে জানিয়েছেন কিছুক্ষণ আগে আমি কিছু ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদের জন্য এটা একটা বাড়তি খরচ এবং এটা তাদের জন্য একটা বিশাল একটা চাপ আসছে, যে অনেক সময় দেখা যায় যে তাদের রান্নার পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিতে হচ্ছে। তো এটা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর একই সঙ্গে নিত্যপণ্যের বাজারে নজরদারি বাড়ানোরও একটা তাগিদ দিয়েছেন ক্রেতারা, এবং অস্বস্তিকর পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে যদি কেউ যদি মানে সরকারি পর্যায়ে যদি পেঁয়াজের এই দাম বাড়ানোতে যদি একটু নজরদারি দেন তাহলে হয়তো তাদের জন্য একটু সুবিধা হয়। এদিকে বিশ্লেষকরা যেটা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে, তবে আপাতত উচ্চ মূল্যের চাপ সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বলেও এখানে যারা পেঁয়াজ বিক্রি করছেন তারাও বলছে যে এভাবে যদি পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে একটু মানে বেগতিক হতে পারে তাদের। এবং এদিকে আমি কিছুক্ষণ আগে যে জানতে পারলাম যে গতকালকে যেটা একটা তেলের বিষয় নিয়ে কথা হয়েছে, তো এখানে হলো আলোচনা হয়েছে কিন্তু এখানে এখনো নির্ধারণ হয়নি। তো এই নির্ধারণ না হতেও দেখা যাচ্ছে যে বাজারে ক্রেতাদের মধ্যেও একটা বিরক্ত প্রকাশ করছে ক্রেতারা, এবং দেখা যাচ্ছে যে বাজারে যারা জি মুন্নি, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি সদর হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম মেশিন বিকল 2 বছর ধরে, এমন বাস্তবতায় রোগীরা সেবা নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে। এদের রোগীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি অর্থ। এছাড়াও দালাল চক্রের কারণে হয়রানির শিকার হচ্ছেন তারা। নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিন চালুর আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন শত শত রোগীর আল্ট্রাসোনোগ্রাম প্রয়োজন হলেও 2 বছর ধরে বিকল রয়েছে আল্ট্রাসোনোগ্রাম মেশিনগুলো। ফলে রোগীদের যেতে হচ্ছে হাসপাতালের আশেপাশে গড়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালের আল্ট্রাসোনোগ্রামে 100 থেকে 200 টাকার বিপরীতে ডায়াগনস্টিক সেন্টারগুলো নিচ্ছে 800 থেকে 1000 টাকা। এতে চরম হয়রানির শিকার হচ্ছেন দরিদ্র রোগীরা। ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে হাসপাতালের কিছু কর্মচারীর সিন্ডিকেটের কারণে কদিন পরপরই বিভিন্ন মেশিনে এসব জটিলতা দেখা দেয় বলে অভিযোগ উঠেছে। পরীক্ষামূলক যে যন্ত্রপাতি দরকার, যেমন আল্ট্রাসোনোগ্রাম, তারপর অন্যান্য যে পরীক্ষার জন্য যে সরঞ্জাম দরকার, যে মেশিন দরকার, সেটা এখানে নাই। যার পরিপ্রেক্ষিতে সাধারণ যে রোগীরা এসে এখানে ভোগান্তির শিকার হয়, তাদের এখান থেকে যে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেটা বাহির থেকে করতে গেলে তাদের অনেক টাকা ব্যয় হয়, যা গরিব রোগীর দ্বারা সামর্থ্যের বাহিরে। ঝালকাঠি মেডিকেলে অনেক দিন যাবৎ আলট্রাসোনোর মেশিন নাই। এই আলট্রাসোনোর মেশিনের জন্য যদি বাইরে পরীক্ষা নিরীক্ষা করতে যায় অনেক টাকার দরকার হয়। এখানে তো বেশিরভাগই লোক আসে গ্রামগঞ্জ থেকে, গরিব মানুষ। তো আমরা হসপিটালে করতে পারলে 200 টাকার বিদ্যা বা 150 টাকা করতে পারি, বাইরে গেলে তো 800-900 টাকা, 1000 টাকাও নেয়। এখন কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ দাবি, আমাদের ঝালকাঠিবাসীর দাবি যে আমাদের হসপিটালের আল্ট্রাসাউন্ড মেশিনটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। পুরনো নয়, নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিন চালু করার কথা জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। আল্ট্রাসাউন্ড মেশিনের মধ্যে নিমিউর মাধ্যমে, নিমিউ আসছে বেশ কয়েকবার আসছে, মেশিনটা ঠিক করার চেষ্টা করতেছে। আমরা আশা করতেছি নিমিউর মাধ্যমে এবং আমরা দ্রুত গতিতে মেশিনটা আছে মেশিনটা চালু করবো, এবং আশা করতেছি খুবই দ্রুত গতিতে আমরা আল্ট্রাসাউন্ড চালু করতে পারবো। নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিন চালুর মাধ্যমে রোগীরা কম খরচে হাসপাতালের সেবা এবং হয়রানি থেকে মুক্তি পাবেন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২৪ জেলেসহ মদিনা ৬ নামের একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার নিয়মিত টহলে তাদের উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ বা নৌজা অপরাজেয়। সিটি কর্পোরেশন ঘোষণায় সন্তোষ জানিয়েছে সাভার ও আশুলিয়ার মানুষ। তারা বলছেন এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা তাদের জীবন ব্যবস্থা ছিল অব্যবস্থাপনায় ভরা। যোগাযোগ, জলাবদ্ধতা সহ কিছু নাগরিক দুর্ভোগ ছিল চূড়ান্ত পর্যায়ে। সিটি কর্পোরেশন কাজ শুরু করলে তাদের জীবনযাপন সুষ্ঠু হবে বলে আশা তাদের। আর জমিরের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সাভার ও আশুলিয়ায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে ১,৮০০'র মতো কলকারখানা। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই শিল্পাঞ্চলে কারখানার পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। তবে সময়ের সাথে সাথে আধুনিকায়ন না হয় পদে পদে সমস্যার মুখে পড়েছেন এখানকার বাসিন্দারা। সিটি কর্পোরেশন ঘোষণায় অবকাঠামো সহ মানুষের জীবনমানে পরিবর্তন আসবে বলে মত তাদের। তবে নাগরিকদের কেউ কেউ বলছে কর বৃদ্ধি সহ কিছু নতুন সমস্যার মুখোমুখি হবেন তারা। সিটি কর্পোরেশন হলে এটা কাটে উঠবে এবং আমরা আনন্দিত হব ইনশাল্লাহ। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সে এলাকার উন্নয়নের কাজে ব্যাপক ভূমিকা রাখে। আমরা আসলে সাভারবাসী যারা আছি সিটি কর্পোরেশনের পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা পেতে চাই। বাড়ি ভাড়ার জন্য আবার ট্যাক্স বাইরের জায়গা তাহলে তো সমস্যা না। সিটি কর্পোরেশনের পানিটা ক্রয় করে খেতে হয়। আমাদের সাভার এখন ওই পর্যন্ত ডেভেলপ হয়নি, অনেকের এই সাধ্য নাই যে ক্রয় করে খেতে পারবে। সাভারের বেশিরভাগ জনপ্রতিনিধি মনে করেন সিটি কর্পোরেশন গঠন হলে মানুষের জীবনমান বৃদ্ধি পাবে। আমরা যারা সাভার পৌরসভা বর্তমানে বসবাস করি, বর্তমান নাগরিক সুবিধা বলতে কিছুই নাই। সিটি কর্পোরেশন হইলে নাগরিক সুবিধা বাড়বে, এটা নিশ্চিত। অনেক রকম সুযোগ সুবিধা আমরা পাবো, এটা ঠিক, কিন্তু তার আগে যে এটা সবকিছু ট্যাক্স এবং আরো আনুষঙ্গিক ব্যাপারগুলো যে বেড়ে যাবে, এটা তো এই এলাকার সাধারণ জনগণের উপর একটা প্রচন্ড চাপ হবে। উন্নয়ন বিশেষজ্ঞদের মত, সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন করা যাবে। সাভার এবং আশুলিয়া সেখানে একটি ইকোনমিক হাব, বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, PITC, তো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এখানে আছে এবং RMG সেক্টরের আমরা হাব বলি আশুলিয়া এবং সাভারকে। তো এইখানে জনসেবা নিশ্চিত করার জন্য, বিশেষ করে লাইফলাইন সার্ভিসগুলোকে প্রদান করার জন্য এইরকম স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ। সাভার ও আশুলিয়ায় বর্তমান জনসংখ্যা প্রায় ৫০ লাখের বেশি। এর একটি বড় অংশ শ্রমজীবী। সাভার ও আশুলিয়া সিটি কর্পোরেশন হলে বিলুপ্ত হবে ২টি থানা ও একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গাইবান্ধায় অভিজ্ঞতা বিনিময় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শারমিন জাহান। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী পরিবর্তন করে জনসমর্থিত ও ত্যাগী নেতাকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার বিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেন সাভার উপজেলা আনসার ও বিডিপি কার্যালয়। ফরিদপুরে IMO এর উদ্যোগে এবং যশোর রাইটসের বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবম জয়পুরহাট জেলা কাপ ক্যাম্পুরি ও শতভাগ অর্জনের প্রকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ২, লোহজং ও টঙ্গীবাড়ি নির্বাচনী আসনে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা।
কেরানীগঞ্জের বাগাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। ঝিনাইদহ অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। জেলার কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগ। বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির মাঝেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছে 2 জন। হামাস জানিয়েছে গেল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিনই চুক্তির শর্ত ভঙ্গ করছে। 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত আইডিএফের হামলায় 271 জন নিহত হয়েছে। এদের মধ্যে 90% বেশি বেসামরিক নাগরিক। আহত হয়েছে আরও 622 জন। এদিকে যুদ্ধবিরতির 1 মাস পরেও উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে সীমিত প্রবেশ পথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতায় ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি মনোনীত প্রার্থী নিয়ে 8 আসনে বিক্ষোভ প্রতিবাদ। যক্ষ্মায় দৈনিক মৃত্যু 121, 3 দশকের চেষ্টাও সাফল্য নেই। দৈনিক ইত্তেফাক, সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। রাজধানী গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ। সমকাল, দলগুলোর সিদ্ধান্ত মেনে নেবে আত্মবিশ্বাসী সরকার। আদালত থেকে বেরিয়ে বন্দুকের মুখে দৌড়েও বাঁচতে পারলেন না। 8 দিনের মাথায় আরেক বিএনপি কর্মী নিহত। আচরণ বিধিমালা জারি, সংসদ নির্বাচনে পোস্টার, ড্রোন ব্যবহার নিষিদ্ধ। বাংলাদেশ প্রতিদিন, প্রধান উপদেষ্টাই পারেন এই জট খুলতে। দক্ষতা বাড়াতে গুরুত্বারোপ সেনাপ্রধানের। নির্বাচনের দিন গণভোটে অনড় থাকবে বিএনপি। যুগান্তর, সৈয়দপুর 150 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প সমাপ্তির আগেই যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সমঝোতার কাছাকাছি। প্রকাশ্যে কিলিং মিশনে 2 শুটার, আদালতে হাজিরা শেষে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন। সবশেষে দ্য রিয়েল স্টার, July Charter deadlock gov decision on November 13 if parties fail to agree. Climate finance fuels debt trap. They came, fired, vanished. 2 gunmen killed top criminal in broad daylight. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইসি নির্বাচনী আচরণ বিধি জারি, ব্যবহার নিষিদ্ধ পোস্টার, ড্রোন লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা। মধ্যরাতে 3 বাস, 1 প্রাইভেট কারে আগুন। আজ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জানুয়ারিতে শেষ আবু সাইদ হত্যার বিচার। একাদশ গ্রেডের আশ্বাসে প্রাথমিকের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। এবং জয়পুরহাটে সিন্ডিকেটের কবলে সার, কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি 500 টাকা পর্যন্ত বিক্রি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি অধিদপ্তরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।